আমি অত্যন্ত দুঃখিত এবং তোমাদের কাছে আমি সরি এই জন্য যে আমি তোমাদেরকে বসিয়ে রেখে আমি একটা কাজ করতে গিয়েছিলাম। আমি অত্যন্ত সরি, আমি অত্যন্ত দুঃখিত। আচ্ছা আচ্ছা, লেখা বোঝা যায় না, কালি নিয়ে সরি কালি ছিলই, অ্যাকচুয়ালি লোড করে নিলাম। দেখো, এই প্রশ্নটা আমাদের দিনাজপুর বোর্ডে 2017 সালে এসেছিল। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে এসেছিল 2017 সালে। তোমরা কি জন্য বোর্ড জানতে চাইলে তাদের জন্য আমি লিখে দিলাম। তো অ্যাকচুয়ালি দেখো, আমরা হ্যাঁ, প্রশ্ন করে ফেলো, সমস্যা নেই। আমি প্রশ্নগুলো তোমাদের দেখি, যার যেটা প্রশ্ন আছে আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনায় আসি যে অ্যাকচুয়ালি নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে সাধারণত আমরা কি দেখতে পাচ্ছি যে অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পি অরবিটালে অর্থাৎ 2px2, 2py1 এবং 2pz1, আর এটা আয়নীকরণ পটেনশিয়ালের মান 1314 কিলোজুল পার মোল। এবং নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখলাম যে পি অরবিটালে আমাদের কি রয়েছে, 3টি ইলেকট্রন রয়েছে, 2px1, 2py1 এবং 2pz1, এবং এর আয়নীকরণ পটেনশিয়াল হচ্ছে আমাদের 1403। তাহলে দেখো, এখানে বিষয়টা হচ্ছে যে সকল মৌলের বাইরের শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, বাহিরের শক্তি স্তর বা বাহিরের যে সর্ববহিস্থ যে অরবিটালটা ইলেকট্রন দ্বারা যদি পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, তাহলে কি হয়, সেই অবস্থাটা রাসায়নিকভাবে বেশি স্থিতিশীল থাকে। অক্সিজেন এবং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি, নাইট্রোজেন এর বাইরে যে শক্তি স্তর, ভালো করে লক্ষ্য করো, অক্সিজেনের ক্ষেত্রে বাইরের শক্তি স্তরে কিন্তু অর্ধপূর্ণ নাই, পরিপূর্ণ নাই, তাই না? এই যে দেখো, অর্ধপূর্ণ নাই, পরিপূর্ণ নাই, 4টা ইলেকট্রন আছে। 2p-তে সর্বোচ্চ আমাদের ইলেকট্রন থাকতে পারে আমাদের কয়টা? 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে অর্ধপূর্ণ হলে 3টা আর পরিপূর্ণ হলে 6টা। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2p3 হচ্ছে, তাই না? তাহলে এই নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাসটা, এই ইলেকট্রন বিন্যাসে আমরা 2p অরবিটালটা 2px1, 2py1 এবং 2pz1 এইটা অর্ধপূর্ণ অবস্থায় পাচ্ছি, এবং এই অবস্থাটা কি অত্যন্ত স্থিতিশীল, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন আমাদের যেটা আলোচনার বিষয়। আচ্ছা, সুবর্ণা কোশ্চেন করছো যে দ্বিতীয় আয়নীকরণে কি করে বেশি হয়, দ্বিতীয় আয়নীকরণ কি করে বেশি হয়। সুবর্ণা, এই বিষয়গুলো কিন্তু আমরা এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের পড়া, ঠিক আছে? আমরা কিন্তু বেসিক গুলো পড়েছিলাম, আর আমাদের ক্লাসগুলো কিন্তু এগুলো ছিল বেসিক। তোমরা টেনশন করো না, তুমি তো অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হয়েছো, ঠিক আছে? যারা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হয়েছো, এই ধরনের যত বিষয় রয়েছে অ্যাডভান্স, ডিপ আমরা ডিপে পড়াশোনা করব। কোনো টেনশন করার কারণেই দ্বিতীয় আয়নীকরণ বিষয় নিয়েও সেখানে আলোচনা হবে। অ্যাডভান্স কোর্সে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, কেমন? আমরা যেহেতু এখানে আমাদের এই পড়াশোনাটা আমাদের বেসিক লেভেলে পড়াশোনা চলছে, এখানে আমরা আর অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, কেমন? তো এগুলো অ্যাডভান্স কোর্সে তোমাদেরকে সব পড়ানো হবে, সব, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা একটা অর্ধপূর্ণ ইলেকট্রন দেখতে পাচ্ছি 2p অরবিটালটা, যার কারণে এটা বেশি স্থিতিশীল হয়। আর অর্ধপূর্ণ অবস্থায় বিরাজমান থাকায় কি হয়, নাইট্রোজেনের এই স্থিতিশীলতাটা আমরা বেশি পাচ্ছি, তাই না? কাজেই এই অরবিটাল থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে গেলে তুলনামূলকভাবে বেশি শক্তির প্রয়োজন হয়। এই অরবিটালটা থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে গেলে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হয়, যেটা আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আয়নীকরণ পটেনশিয়ালের মান এখানে আমাদের 1403 আর এখানে হচ্ছে আমাদের 1314। তাহলে এইটার থেকে এইখানে আয়নীকরণ পটেনশিয়ালের মানটা বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম খুব সহজেই, সিম্পল ভাবে একটা কথাই আমরা বলে দিতে পারি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারি যে এর সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ 2p অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ রয়েছে, যার কারণে অক্সিজেনের তুলনায় এর আয়নীকরণ পটেনশিয়ালের মানটা কি বেশি, তাই না? এবং এখান থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, তাই কিনা? আচ্ছা, ফলে আমরা বলতে পারি যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভবের মানটা বেশি, নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভবের মানটা বেশি। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের ক্ষেত্রে এর বহিস্থ শক্তি স্তর, যেটা সর্বশেষ শক্তি স্তর, অর্ধপূর্ণ নয়, পরিপূর্ণ নয়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 2p4। কিন্তু
এইটা থেকে পরিপূর্ণ না হওয়ার কারণে সেখান থেকে একটা ইলেকট্রন করা এই নাইট্রোজেনের তুলনায় সহজ। অক্সিজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন অপসারণ করা নাইট্রোজেনের তুলনায় তুলনামূলক সহজ। কেমন? নাইট্রোজেনের তুলনায় তুলনামূলক সহজ। এই কারণে আমরা অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভবের মানটা নাইট্রোজেনের তুলনায় কম, অর্থাৎ অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভবের মানটা বেশি। ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় এটা তোমাদের কাছে আর খুব একটা কঠিন কোনো বিষয় হবে না। এখন আমাদের নেক্সট যে আলোচনা, অর্থাৎ গ নাম্বার আমাদের উদ্দীপক কি ছিল, যে বি যৌগ থেকে এই যৌগ প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করতে হবে। বি যৌগ ছিল কি আমাদের, এটা আমরা মিশিয়ে দিই। আচ্ছা, এটা মিশিয়ে দিই, তাহলে যেহেতু আমাদের এখন আরো কিছু লিখতে হবে। আচ্ছা, দেখো এখন আমরা দেখতে পাই যে আমাদের কি ছিল, এইখানে ছিল আখ, এখান থেকে আমরা পাবো দুইটা জিনিস, সেটা হচ্ছে আমাদের একটা এ জৈব অ্যাসিড, যেটা এই এ প্রোডাক্টটা হচ্ছে হবে আমাদের CH3COOH, তাই না, যেটার নাম এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড, তাই না, অ্যাসিটিক অ্যাসিড, এটা তোমরা সকলেই জানো। আর বি প্রোডাক্টটা হবে আমাদের সুক্রোজ, চিনি, সেটা আমরা জানি, সেই সংকেতটা কি C12H2O11, তাই না। এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সুক্রোজ, এইটা হচ্ছে আমাদের সুক্রোজ বা চিনি, তাই না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সুক্রোজ বা চিনি। আচ্ছা, এখন এই যে বি যৌগটি সুক্রোজ বা চিনি এবং এই যৌগটি হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, তোমরা দেখতে পাচ্ছ বা জানো তোমরা। তো এখন বলা হচ্ছে যে বি যৌগ থেকে আমাদের এই যৌগ প্রস্তুত করতে হবে। তাহলে বি যৌগ আমাদের সুক্রোজ বা চিনি যেটা, সেটা কিভাবে তৈরি হবে, সেটা আমাদের দেখো, ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে, বিশ্লেষিত হয়ে কি হবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমমলার মিশ্রণ তৈরি হবে। দেখো, সেটা হচ্ছে C12H22O11, এটা আমাদের পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে। কোন প্রভাবকের উপস্থিতিতে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে? ইনভার্টেজ দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে C6H12O6 প্লাস C6H12O6, এগুলো কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা ইতিমধ্যে এগুলো কিন্তু জানো, তাই না। তো এইটা হচ্ছে আমাদের গ্লুকোজ এন্ড এইটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ, তাই না, এইটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। তো এই দুইটাকে একত্রে আবার কি বলা হয় তোমরা জানো, সেটা হচ্ছে ইনভার্ট চিনি, ইনভার্ট চিনি বলা হয়, তাই না। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটোকে একত্রে বলা হয় ইনভার্ট চিনি, তাই না। আচ্ছা, এখন এই যে আমরা যে পেলাম গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা আবার জাইমেজ নামক একটা এনজাইমের উপস্থিতিতে কি হবে, ফার্মেন্টেশন হবে। ফার্মেন্টেশনের মাধ্যমে কি তৈরি হবে, ইথানল তৈরি হবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কেমন? আচ্ছা, এটা কিন্তু আমরা গতকালকেই আলোচনা করেছিলাম, গতকালকে লাস্ট ক্লাসেই কিন্তু আমাদের কি ছিল, ফার্মেন্টেশন ছিল, তাই না। এই ফার্মেন্টেশনে সেটা আমরা জেনেছি। তাহলে আমাদের কি পেলাম, আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পেয়েছি, সেখান থেকে আমাদের গ্লুকোজ, মনে করো এই গ্লুকোজটা, আমাদের গ্লুকোজটা জাইমেজ নামক একটা এনজাইমের প্রভাবে ফার্মেন্টেশন হবে। এই কথাগুলো যে বলছি না, এই কথাগুলো কিন্তু বর্ণনার মধ্যে লিখতে হবে। কেমন? জাইমেজ নামক একটা এনজাইমের প্রভাবে এটা ফার্মেন্টেশন হবে। ফার্মেন্টেশন হয়ে সেখান থেকে আমরা কি পাবো, ইথানল পাবো বা ইথাইল অ্যালকোহল পাবো। কেমন? ইথাইল অ্যালকোহল পাবো এবং আমরা কি পাবো, এখান থেকে কার্বন ডাই অক্সাইড পাবো, যে কার্বন ডাই অক্সাইডটা উড়ে যাবে গ্যাস হয়ে, তাই না। আচ্ছা, এখন এই যে মূল কথা কিন্তু এটা তিনটা স্টেপে বা তিনটা ধাপে সম্পন্ন হবে। এটা হচ্ছে আমাদের সেই দ্বিতীয় ধাপ। প্রথম ধাপটা হচ্ছে ওই সুক্রোজ থেকে যেটা আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়েছে ইনভার্টেজ নামক এনজাইমের উপস্থিতিতে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে নিই, ওই ইনভার্টেজ নামক যে এনজাইম প্রথম ধাপে, ওইখানে কিন্তু 37 ডিগ্রি টেম্পারেচার লাগবে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু লাগবে। কেমন?
আচ্ছা, তাহলে দ্বিতীয় ধাপে এইটা আমরা ওই সেই গ্লুকোজটাকে নিয়ে এসেছি, গ্লুকোজটাকে নিয়ে এসে জাইমেজ নামক এনজাইমের উপস্থিতিতে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। এরপরে আমরা তৃতীয় ধাপ, আচ্ছা এই যে তৃতীয় ধাপ, এই তৃতীয় ধাপে আমাদের যে এই যে অ্যালকোহলটা আমরা পেলাম, অ্যালকোহল বলতে আমাদের কি ইথানল, তাই না? ইথানল বা ইথাইল অ্যালকোহল, এই ইথানলটা আমাদের কি হবে, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হবে। এবং অ্যাসিটোব্যাক্টর একটা এনজাইম রয়েছে, তোমরা ভালো করে জানো অ্যাসিটোব্যাক্টরটা কি। এই অ্যাসিটোব্যাক্টর এনজাইমের প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হবে, জারিত হয়ে আমাদের অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, CH3COOH। CH3COOH এইটার আরেকটা নাম রয়েছে, এবং পানি তৈরি হবে। এই CH3 এর আরেকটা নাম রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যান্ড এইটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তাই না? আচ্ছা, তো এই যে তাহলে আমাদের যে উদ্দীপকে যেটা ছিল সেটা কি ছিল, যে এক নম্বর এ প্রোডাক্ট যেটা ছিল জৈব অ্যাসিড, যেটা আমাদের এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানিক অ্যাসিড। তাহলে বি যৌগ থেকে এই যৌগের প্রস্তুত প্রণালী আমরা দেখতে পেলাম, তাই না? বি যৌগ থেকে এই যৌগর, এটা হচ্ছে সেই আমাদের এ যৌগ, বি যৌগ থেকে এই যৌগের যে প্রস্তুত প্রণালী, সেই প্রস্তুত প্রণালীটা আমরা অনায়াসে করতে পারলাম, তাই তো? আচ্ছা, এরপরে আমার মনে হয় এখানে তোমাদের আর কারোরই কোনো কোশ্চেন থাকার কথা না। তো এরপরে আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, এখন এই ঘ নাম্বার প্রশ্নের মধ্যে রয়েছে যে মাছ সংরক্ষণের জন্য আমরা এই দুটি যৌগের মধ্যে কোন যৌগটি ব্যবহার করব, কেন, এবং সেটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। ওকে, দেখো উদ্দীপকের বি যৌগটা ছিল আমাদের কি, সুক্রোজ বা চিনি, এবং এই যৌগটি হচ্ছে আমাদের অ্যাসিটোব্যাক্টর। এখন মাছ সংরক্ষণে চিনি এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে অ্যাসিটিক অ্যাসিডটা অধিক উপযোগী। কারণটা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কি থাকে, অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% এই যে জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণটাকে কি বলে, ভিনেগার বলে। তোমরা সকলে জানো, তাই না? এটাকে বলে কি, ভিনেগার। আচ্ছা, এই যে 6 থেকে 10% জলীয় দ্রবণ কার, অ্যাসিটিক অ্যাসিডের বা ইথানোয়িক অ্যাসিডের। তো এই যে ভিনেগারটা আমরা অধিক উপযোগী হবে আমাদের সুক্রোজের থেকে, অর্থাৎ চিনির থেকে। কারণ মাছ হচ্ছে আমাদের অত্যন্ত পচনশীল একটা পণ্য বা প্রোডাক্ট, যেটাই বলো। সাধারণত মাছে আমাদের যে ক্ষারকীয় উপাদান থাকে, এই ক্ষারকীয় উপাদান থাকার কারণে মাছটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর মাছের মধ্যে যদি আমরা ভিনেগার যোগ করি, তাহলে তা আমাদের কি পিএইচ মানটা কমিয়ে দেয়, তাই না? কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ মান কত, অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ মান হচ্ছে 4.74, তাই না? আচ্ছা, তাহলে এই পিএইচ মানটা কমিয়ে দিবে যখন আমরা ভিনেগারটা ওই মাছে আমরা প্রয়োগ করব, তখন সেখানে ক্ষারকীয় থেকে সেটা কি হবে, অ্যাসিডিক হয়ে যাবে। এখন কোন বইতে কিন্তু তোমরা লক্ষ্য করবা যে এই যে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিডের যে জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণের পিএইচ মানটা কোন বইতে কিন্তু 4.74, আবার কোন বইতে কিন্তু 4.75 দেওয়া রয়েছে। অবশ্য সেটা ম্যাক্সিমাম 4.74 অথবা 4.75 এরকমও দেওয়া রয়েছে। তবে 4.75 এর কিন্তু বেশি না, তার কম। তো এখন